উইল নিবেদিত। প্রিয় দর্শক, সবাইকে এক রাশ প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি রুমানা মালিক মুনমুন শুরু করছি এনটিভির বিশেষ আয়োজন সেলিব্রিটি টক শো সিনেমাওয়ালা। আজ আমাদের এই আয়োজনে অংশ নিয়েছেন সমকালীন বাংলাদেশি চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও আমাদের প্রিয় একজন অভিনয় শিল্পী আনিসুর রহমান মিলন। ঈদ মোবারক। ঈদ মোবারক অপু। ঈদ মোবারক। শিওর আপনাদের দুজনের জন্য এটা একটা ভিন্ন ধরনের ঈদ, কারণ নতুন একটা ছবি যখন মুক্তি পায় ঈদের দিন সেটার একটা ভিন্ন মাত্রার আনন্দ যোগ হয়, তাই নয় কি? এক্স্যাক্টলি হ্যাঁ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অবশ্যই ভিন্ন মাত্রা, সেটা হচ্ছে যে আমার এবং মিলন ভাইয়ের জুটি ফার্স্ট মুভি। So I was very tense, like অপু আমার স্বপ্নের নায়িকা। ও মাই গড, প্লিজ। আমি which is অপুকে হয়তো আমার কখনো বলা হয়নি যে আমি ওর অভিনয় বা নায়িকা আমি সেই হিসেবে অনেক পছন্দ করি। আমরা কথা বলছি সম্প্রতি যে ছবিটি মুক্তি পেয়েছে রাজনীতি, সেটা নিয়ে আমি নামটি বলা হয়নি তাই একটু দর্শককে রিলেট করে দিচ্ছি, এবং ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই চলে গিয়েছেন হলে দেখার জন্য, তো সেটার গল্পই আমরা শুনছি মিলন ভাইয়ের কাছে। জি মিলন ভাই। সিনেমাটা যখন আমার কাস্ট হয় তখন আমি ছিলাম হচ্ছে দেশের বাইরে। যখন আমি জানি অপু আমার নায়িকা, তো আমি খুবই খুশি হয়েছি। বুলবুল খালি একটা কথা বললাম, যেটা আমাদের প্রফেশনাল জায়গা, সেটা হচ্ছে যে আমি গল্পটা একটু শুনতে চাই বুলবুল, এছাড়া আমার আসলে কিছু বলার নাই। আচ্ছা, সো সত্যিই তাই হলো। আমি এসে গল্প শুনলাম এবং আমি বললাম যে আল ডু ইট। সো থ্যাংক ইউ অপু। সেম 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 আমি বলি, মিলন ভাইকে তার বলার অপেক্ষা রাখে না যে মিলন ভাই কি পরিমাণের একজন অভিনেতা বাংলাদেশের। অ্যাবসলিউটলি। সো এখানে আসলে হয় কি যে ওনার যে অবস্থানটা সেটা এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই। বাট সত্যি কথা বলতে গেলে কি, যখন আমিও বুলবুল ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে সাকিব তো ঠিক আছে, বাট আর একটা হিরো, সেটা কে, যখন বললেন যে মিলন ভাই, তখন আমি অনেক হ্যাপি। ইনফ্যাক্ট আমি টেনসড হয়ে গেছি যে উনি যখন মানে আমাদের সিন আসবে আমি কি করে ডেলিভারি দিব। আমি মেকআপ রুমে সারাক্ষণ খালি ভাবতাম যে আমাদের অনেক রোম্যান্টিক সিন আছে, আবার কিছু কিছু ইমোশনাল সিন আছে, আবার কিছু কিছু হয়তো আমাকে টেনে হেসে নিয়ে যাচ্ছে, ওখানেও আমাকে তাকে হয়তো বিট দিতে হবে। এই যে অ্যাক্টিংগুলো কি করে করব, কই মিলন ভাই, কই আমি ভাবছিলাম যে ও গড প্লিজ এরকম যেন আমি অ্যাটলিস্ট যেন করতে পারি, বিকজ অফ একটা সিনেমাতে যেমন একটা হিরো মানে তার অভিনয় দক্ষতা দেখাতে পারে, সেম থিং যদি হিরোইনটা রিপ্লাই করতে না পারে তখন জিনিসটা জমে না। আমি এই টেনশনে অনেক ছিলাম যে কই মিলন ভাই। আই ডোন্ট নো, ভাইয়া করতে পেরেছি। ইট ওয়াজ টু গুড, মানে আই ওয়াজ ইমপ্রেস। মানে আমি ওই সময় খুবই খুশি ছিলাম যে আচ্ছা। ও বোঝা যায় কিন্তু আচ্ছা, আমি তাহলে একটু serious। ধরে ধরে প্রশ্ন করি, তার আগে একটু জেনে নেই মিলন ভাইকে পর্দায় যখন দেখেছেন টেলিভিশনের নাটকে, তখন দেখে কি মনে হয়েছে এই মানুষটি সম্পর্কে? ওনার অ্যাক্টিং গুলোকে আমার পরিবারের সবাই অনেক এনজয় করতেন। Okay. কারণ কি যে ওনার একটা ব্যাপার আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে খুব ফলো করতাম, যে উনি যে ক্যারেক্টার নিয়ে কাজ করেন স্ক্রিনে এসে ক্যারেক্টারটাকে প্লে করেন। অ্যাবসলিউটলি। এইটা মানে আমি একজন আর্টিস্ট হিসেবে দেখে এটাতে আমি অনেক অনেক ফ্যান মিলন ভাইয়ের, অনেক Okay. ফ্যান। ইনফ্যাক্ট মিলন ভাই যেটা আমাকে এত উপাধি দিলেন, সেম থিং যে আমিও মিলন ভাইকে, কিন্তু যখন বুলবুল ভাই আমাকে বললেন যে মিলন ভাই, ইনফ্যাক্ট সাকিবও বারবার বলছিলেন যে এখানে মিলন ভাই দরকার ভাই, বিকজ এখানে অ্যাক্টিং দরকার এখানে। তো টিভিতে যখন আমরা দেখতাম, আমি সাকিবও এরকম অনেক নাটক দেখেছি ভাইয়ার, ইনফ্যাক্ট ভাইয়ার অনেক মুভিও আমরা দেখেছি। জি। সেই মুভিগুলো দেখেও কিন্তু আমি সাকিব মানে বলতাম যে ভাইয়া সেই রকম অ্যাক্টিং করে। যখন কো আর্টিস্ট হিসেবে তাকে পেয়েছেন তখন তার সাথে অভিনয় করার সময় অনুভূতিটা কি হচ্ছিল? বললাম তো হেল্পফুল। অনেক জায়গায় ভুল হতো। আমাদের একটা সিন ছিল যে আমাকে হাত ধরে টেনে সিঁড়ি থেকে নেমে যাবে, সাকিবের এন্ট্রি হবে, যাই হোক দুইজনের মধ্যে আবার একটা ক্ল্যাশ হবে, যেটা হয়তো স্ক্রিনে অনেকে দেখে ফেলেছে বা আবার যাবে। তো সেটাতে গিয়ে মানে আমরা এত মজা করছিলাম, আমার পেন্সিল হিল ছিল, সিঁড়িতে নামতে হবে, ঘট ঘট করে পায়ে নামছিল। বললাম ভাইয়া আপনি তো ইমোশনালি নেমে যাচ্ছেন, আমার তো পায়ে হিল। এইটা নিয়ে অনেক মজা হয়েছে। মানে আরো 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 মজা। বিহাইন্ড দ্য সিন আরেকটা বিষয় ছিল ওই সময়, তোমার মনে আছে কিনা, যে সেট তো আসলে দর্শক যখন দেখে তখন একটা পরিপূর্ণ জায়গা দেখে,
বিহাইন্ড দ্য সেট সেটা কিন্তু ইনফ্যাক্ট তো বানানো, হ্যাঁ ওইটা দর্শক দেখে না। এক্স্যাক্টলি। তো সেইরকম একটা জায়গায় যখন ওই হিল পরে ওর যাচ্ছিল, মাঝখানে মাঝখানে কিছু ভাঙা ভাঙা কিছু জায়গা ছিল যেগুলো কিন্তু ব্যালেন্স করতে হয়েছে। তো এদিকে যেহেতু সিনেমা একটা ভালো জায়গা আছে যে ডিরেক্ট সিং সাউন্ড না, সেহেতু আমি অনেক কথা ওকে বলতে পারছি। অপু সামনে কিন্তু গর্ত আছে, অপু ডান দিকে আসতে হবে, অপু এটা করতে হবে। খুব রাফলি নিয়ে যাচ্ছি, কিন্তু এর মধ্যে কিন্তু আমি আর ওর সাথে কথা বলছি, মিলন ভাই একটু আস্তে, মিলন ভাই এবার একটু জোরে, মানে স্পিডটা। হ্যাঁ আর যেটা ভীষণ হেল্প করেছে এই সিনেমাতে রাজনীতিতে সেটা হচ্ছে যে মানে ডায়লগগুলো, বিকজ আমি আসলে পুরান ঢাকার ডায়লগে অতটা মানে প্রিপেয়ার না। ভাইয়া আমাকে অনেক ডায়লগ কারেকশন করে দিয়েছে, আচ্ছা। ইনফ্যাক্ট সেটা আমার ডাবিং এ করতে বেশি ইজি হয়েছে। না ইন্টারেস্টিং হচ্ছে যে ফার্স্ট দিন ফার্স্ট শুট আমার আর অপুর, আমি খুবই আমার মেকআপ আর্টিস্টকে বলছি বারবার যে দেখ আমার প্রথম অপুর সঙ্গে কাজ। হ্যাঁ মানে সামহাও অপুর সামনে যেই মুহূর্তে আমরা দাঁড়াবো, আমি বিশেষ করে আমি দাঁড়াবো, অপু শুড বি ইমপ্রেস। ওকে আমি ফার্স্ট ওই দিন সেটে গেছি, সেটে গিয়ে আমি যখন দূর থেকে মিলন ভাইকে দেখলাম আমি সত্যি ইমপ্রেস ছিলাম, বিকজ আমি চাচ্ছিলাম কখন আমি শুট শুরু করব, ইনফ্যাক্ট হাত ধরে কখন শুটিং হবে। সে হাত ধরার সিনটা কি বেশি একদম দিন প্রথমেই তার আর কোনো কথাই নেই। তো তখন একটা ডায়লগ মার সঙ্গে বলেছিলাম আর কি, যে দুই মানে মা আর দুই ভাই, সাকিব ভাই, আপনার মায়ের ভূমিকা ছিলেন আমাদের আরো একজন প্রিয় অভিনয় শিল্পী সাবিরি আলম। সাবেরি আলম। এক্স্যাক্টলি, সাবেরি আপা দুর্দান্ত করেছে। সাকিব আর আমি দুই ভাই, তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে আমি অপুকে নিয়ে যাব, অপু আমাদের বাড়িতে লুকিয়ে আছে। আচ্ছা আমি জানি মা আমার সঙ্গে ভালোবাসার টানে মিথ্যে বলে, বলে যে ও তো নায়িকা। তা আমি বলি যে মা হুনো, আমি জানি উই এখানে আছে, মনে করো যে আজকের সন্ধ্যার মধ্যে যদি ওরে আমি না পাই, তাহলে মনে করো তামাম ঢাকা শহরে আমি আগুন জ্বালা দেবো, আগুন। তো এর মধ্যে আমি আয়নাতে ওকে দেখে ফেলেছি, গিয়ে প্রথম ওকে হাত ধরেছি। তবে এক্সাইটেড ব্যাপার ছিল যে ভাইয়া, একটা মানুষ লাউড কথা বলে কি হয়, একটু অনেক মানে একটু ডিসব্যালেন্স হয় শরীরে। ভাইয়া যখন ধরেছে, আমার একটা কাঁচের চুড়ি ছিল ভেঙে, আমাকে ভাইয়া ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার হাত কাটলেন মনে থাকবে। সত্যি হাত কেটে গিয়েছিল। হ্যাঁ তো ওইখানে আবার কম্পোজিশনটাও আবার অন্যরকম ছিল, এটা কারণটাও আবার অন্য ছিল। যেমন মা এসে ব্লক করবে, ওর মাছ থেকে আমি অপুকে ধরতে যাবো, সো হয় না একটু একটু ডিসব্যালেন্সের ব্যাপারটাও ছিল। Okay. আর মেয়েদের ক্ষেত্রে তো একটু ব্যাপারটা থাকে যে চুরিটা চলে আসে সামনে। তবে ডিরেক্টর এটা কাজে লাগিয়েছে, এটা পরে হচ্ছে গিয়ে দেখিয়েছেন, অরিজিনাল ব্যাপারটা ছিল যার জন্য ডিরেক্টর এটা কাজে লাগিয়েছে। রোমান্টিক সিন যখন করেছেন আপনার সাথে, আমার একটা শুটিং এ হয়েছে রোমান্টিক সিন করা, কিন্তু অতটা রোমান্টিক ছিল না সেটা। অপু বিশ্বাসের অভিজ্ঞতা কেমন সেটা একটু শুনে নেই। বেসিক্যালি মানে ভাইয়া তো আমাকে রোমান্টিক ভাবে কোনো মানে কি বলে বলতোই না, আই তোরে আমি ভালোবাসি, বল তুই বলবি কিনা, এইরকম করে এমনি তো ভয় পেয়ে যেতাম, না ভাই ভালোবাসি ভালোবাসি চিন্তা ঠিকই আছে ঠিকই আছে। এটা কি ভয়ে ভয়ে ভালোবাসি বলে ফেলা? কিছুটা। ইন্টারেস্টিং হচ্ছে যে অপুকে দেখার ইন্টারেস্টিংটা অসাধারণ আমার কাছে মনে হয়েছে। হয় কি যে পলিটিক্যাল ফিল্ম, তো পলিটিক্স আমি বলেছি যে পলিটিক্স ইন এ কান্ট্রি, পলিটিক্স ইন এ সোসাইটি, পলিটিক্স ইন এ ফ্যামিলি অ্যান্ড ইন এ লাভ। তো এরকম একটা জায়গায় পলিটিক্যালি একটা দ্বন্দ্বের মাঝখান থেকে আমি ওদের বাড়িতে ঢুকে যাই। আচ্ছা ঢুকে গিয়ে জানালা দিয়ে আমি যাকে মারার জন্য ঢুকি, সেখানে আমি যখন শুট করব ঠিক ওই সময় ওর নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ায় একটা সৌম্য মেয়ে, যেটা একটা ব্লো করে, বাতাস ব্লো করে আমার মনের মধ্যে, যে এত সুন্দরী একটা মেয়ে কি করে আমি সামনে পেলাম। সো আমি মারামারি ভুলে যাই, পৃথিবী ভুলে যাই, সমস্ত বিষয় ভুলে যাই। এই মেয়েটাকে ভালোবাসি বলবো কি করে, এইটা বলতে পারাটা আমার জন্য অনেক কঠিন ছিল। সো এই যে আলোচনার মধ্যে হয়তো কথাগুলো এরকম আর কি, যে আমি কইলাম তোমারে ভালোবাসি, কইলাম হ্যাঁ আমি কইলাম তোমারে ভালোবাসি, আর দুনিয়াতে কিন্তু কেউ এমনিতে ভালোবাসবো না। ভালোবাসা একটাই আসলে, সেটা অন্তর থেকে হয়, প্রকাশটা ছিল হয়তো ওইরকম। তখন ও আবার একটু হয়তো ঘাবড়েই যেত যে ভালোবাসি, হ্যাঁ মানে কি জানি না, মানে এরকম। আমাদের একটা ইন্টারেস্টিং সিন ছিল, সেটা হচ্ছে যে ভাইয়া এত ভালোবাসছে, মানে ভালোবাসার শুরুতেই আমাদের প্রায় 7, 8, 10টার মতো বাচ্চা হয়ে যায়, নিচে একটা উপরে একটা উপরে একটা নিচে, এই সাইডে, ইনফ্যাক্ট আমার একটা পেটে একটা কোলে একটা। That was my dream. That was a dream, yes, That was exactly. my dream. আমার মার সঙ্গে বলতে থাকি, আমার
বউ কিরকম হবে, হুম, হুম, হুম। সাথে সাথে আমরা অপুকে দেখি, আমার ওই ক্যারেক্টার। হ্যাঁ, হ্যাঁ। তার সঙ্গে আমার ছেলেমেয়েরা কিরকম হবে, ওর এখানে একজন এখানে একজন এরকম করে ৮-১০ জন বাচ্চা। আপনি তো দর্শক খুব মজা পপুলেশন পেয়েছে, বাড়িয়ে দিচ্ছেন দেশের। দর্শক খুব মজা পেয়েছে। দেন দেখা গেল যে এটা আসলে ড্রিম। অপু এত ভালো পারফরমেন্স করেছে, একেবারেই বাচ্চাগুলো তার ওকে থামাচ্ছে, ওকে তুই চুপ কর, তুই থাম, মানে ইন্টারেস্টিং ছিল আর কি। দ্যাট ওয়াজ মানে ভেরি ইন্টারেস্টিং। এতজনকে সামলানো তো খুব কঠিন হওয়ার কথা। হ্যাঁ। তো কথা প্রসঙ্গে একটু ওনার সন্তানের কথাই চলে যায়। আব্রাহাম কি খুব জ্বালায় নাকি না খুব লক্ষ্মী বাচ্চা? না না না, একদমই লক্ষ্মী বাচ্চা যাকে বলে যে মানে আমি আসলে আমার ফ্যামিলি মেম্বারদের অনেক বেবি দেখেছি, তো সে দিক থেকে আমার ছেলে একদমই লক্ষ্মী। ও তো এটা ওর প্রথম ঈদ। হ্যাঁ। তো কেমন এনজয় করলো? আপনি তার জন্য কিভাবে দিনটিকে আরো বিশেষ করলেন সেটা একটু জানতে চাই। আসলে দিনটা তো অবশ্যই আমার এবং আব্রামের জন্য বিশেষ। ঈদের মৌসুমটা বা ঈদের দিনটা সেটা হচ্ছে যে আফটার আব্রাম এরপরে আমার একটা সিনেমা রিলিজ হচ্ছে হয়েছে। সেই সিনেমাটা দর্শক এত সুন্দরভাবে গ্রহণ করেছে, তো Exactly. ডেফিনেটলি এটা আমার থেকে আব্রামের চ্যালেঞ্জটা বেশি যে আমি আফটার তারপরেও দর্শক আমার মার ছবিগুলো দেখছে, আমার মাকে এনকারেজ করছে, ভালো যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে অনেক ভালো কেটেছে আমার ছেলে। আর যেটা আমি করেছি সেটা হচ্ছে ঈদের দিন কিন্তু আমি ওকে নিয়ে কিছু সিনেমা হলে গেছি, কারণ আচ্ছা। সিনেমা তো আমার আরেকটা পরিবার। তাহলে তো আপনার ফ্যানের যে লম্বা লাইন সেখানে তো আরো বোধহয় যোগ হয়েছে আব্রাহামকে দেখার জন্য। এক্স্যাক্টলি। অসাধারণ। আর আপনার সন্তানের গল্প একটু শুনতে চাই। মেহরান সে ঈদকে নিয়ে কিভাবে কি ভাবে, আপনার সাথে সময়টা কিভাবে কাটায়? এবারই প্রথম আমি আমার ছেলের সঙ্গে, মিহিরানের সঙ্গে ঈদ করতে পারিনি। ও ডিউ টু আমি কিছুদিন আগেই ওর কাছ থেকে এসেছি। আচ্ছা, ও তো বোধহয় ইউএসএ তে। ও ইউএসএ তে। আচ্ছা আচ্ছা। ও তো যার জন্য আমি এবার পারিনি ওর সঙ্গে ঈদে থাকতে। বাট যেটা হয় যে আমি কোনো ঈদই আমি আর আমার ছেলে কখনোই ম্যাচিং ছাড়া ড্রেস পরিনি। আচ্ছা। হ্যাঁ, আমরা পাঞ্জাবি পরি, দুই বাপ বেটা একেবারেই একই পাঞ্জাবি পরি আরকি। বাহ! হ্যাঁ, এটা আমরা এক ধরনের নিজেদের জায়গা করে নিয়েছি। আচ্ছা, পরিবার নিয়ে কথা হচ্ছে, তো পরিবারের সাপোর্টটা শুরুতে কেমন ছিল যখন আপনারা কাজ শুরু করেছিলেন মিডিয়াতে? অপু? আমি তো অনেক ছোটবেলায় সিনেমায় এসেছি, তো তখন তো আমার মা আমার সঙ্গে থাকতেন, তো অবশ্যই সাপোর্ট পেয়েছি। আর বেসিক্যালি আমি তো কালচার মাইন্ডের একটা হ্যাঁ। মেয়ে এবং কালচারাল ফ্যামিলি থেকেও আমার আসা। আমি ক্লাস 3 থেকে ডান্স শিখতাম, তো সেখান থেকে আমার মাকে আমি বরাবর দেখেছি, মা এবং আমার চাচা, আমার চাচা মারা গেছেন, তো ওনারা দুজন আমাকে সবসময় সাপোর্ট করতেন যে ও কিছু করতে চায়, ওকে আমরা হেল্প করব, বা ও যেভাবে যেদিকে যেতে চায় আমরা সেটাকে সাপোর্ট করব। সো ফ্যামিলি থেকে আমি 100% সাপোর্ট পেয়েছি। বাহ! আর মিলন ভাই? ইনফ্যাক্ট আমার মা এবং বাবা দুজনের ইচ্ছে ছিল যে আমি গান করব। আমি গানের শিল্পী হব এইটা। ছোটবেলায় তাই হয়তো গানও করেছি। কিন্তু ধৈর্যটা আমার অনেক কম। সত্যি আমার তো তা মনে হয়নি আপনার সাথে কাজ করার সময়। হয়তো সেটা এখন ওটা গেইন করে গেছে। ধৈর্য হয়তো বেড়েছে। ধৈর্যটা কম এই কারণে যে হারমোনিয়ামে বসে হ্যাঁ। অত সময় রেয়াজ, অথবা বাবার সে ভায়োলিনের ওই একতার একতার করে আঙুলে আঙুলে পেঁচানো হুম, হুম। আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হতো। আব্বার খুব ইচ্ছা ছিল কিন্তু সেটা আর হলো না। গানটা যেটা হয়েছে যেহেতু একটা চর্চা ছিল, হুম। যার জন্যে ছোটবেলায় থিয়েটার, ডান্স, গান এই বিষয়গুলো একসঙ্গে ছিল। জি। সো বাবা মার পুরোপুরি সাপোর্ট ছিল বলেই বোধহয় আজকে হয়তো অপু বিশ্বাসের পাশে তোমার সামনে আমি বসে আছি। নিশ্চয়ই। আচ্ছা, আমাদের আরো একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। গানের কথা আপনি বলছিলেন। এরপরে কিন্তু আমরা সে গান শোনার অনুরোধ করব আপনার কাছে। নকল করে নি, এভাবে করে নকল। আজকে কিন্তু পেছন থেকে কোনো গান বাজবে না। তো লিপ সিঙ্ক করার সুযোগ নেই। আরে তাহলে একটা করতে পারি অপু। হ্যাঁ। মানে প্রথমত আমরা ভুল করলে কোনো সমস্যা নেই। মুনমুন, আমি দর্শককে বলতে চাই যে আমি রিয়েলি উই আর সরি, আমরা ওভাবে শিল্পী না। সো ভুল মানে আর অল্প একটু করব আমরা। দর্শককে আমি আরেকটা ইনফরমেশন দিতে চাই, আমি কখনো কোনো সময় গুনগুন কি মুনমুন কি কিচ্ছু ভাবে আমি গান গাইনি, বিকজ অফ আই এম নাও বাথরুম সিঙ্গার। আমি শুধু আমাকে ডিরেক্টর বলে এই লাইনটা বলো, ওই লাইনটাকে খুব গেয়ে দিই। এনিওয়েজ, ভুল হোক বা আমাদের ওয়ার্ড কিছুই ভুল হবে যেতে না পারে বা সুর মিসিং হতে পারে, প্লিজ এটাকে আপনারা জাস্ট এনজয় করবেন। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসা, তুমি একা আমিও একা লাগে যে ভালো ও প্রিয়।
বাহ, সিনেমার শুটিং চলাকালীন এই রোমান্টিক সিন করার সময় কোনো মজার ঘটনা, কোনো একটা এক্সপিরিয়েন্স যদি শেয়ার করা যায়। ভাইয়ার সাথে রোমান্টিক সিন আমার খুব একটা নেই, বাট যে কয়েকটা আছে সেটা তো ভাইয়া ধমক দিয়ে বলতেন। আমার খুব মন চাইতো যে কেন রোমান্টিক নেই, আর ওনাকে কেন এইভাবে ডায়লগগুলো ডেলিভারি দিতে হয়, একটু রোমান্টিক বললে ভালো লাগতো। বিকজ আমি সোয়ার আপন গড় যে আমি বিগ অফ ফ্যান মানে ভাইয়ার। সে একটা রোমান্টিক ডায়লগ দিবে, ঠিক আছে হয়তো বাস্তবে নাই বললো, বাট একটা ডায়লগ তো সবাইকে বলতে পারতো যে হ্যাঁ আমি কিন্তু তোমাকে অনেক লাভ করি, তুমি বিশ্বাস করো। এই ভয়েসটাই নাই, এই শুনছো আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি, তুমি বুঝো আমি কিন্তু তোমারে ভালোবাসি, মাথায় লইও। অন্যদিকে কোনো মেয়ে এই ভালোবাসার আনসার দেবে বলো? অন্যদিকে পালাবে। শোনো তো মানে আমি মনের মধ্যে আটকায় ফেলছি, তুমি কি যাইবা, আটকা বলাইছি, আটকা বলাইছি তুমি কি যাইবা, রাজি হও। এখন কেমন করে বলি, আমি মনে মনে চাইতাম একবার তো বলতে পারি শোনো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমরা একটা কাজ করবো নাকি, এখন একটু বলবো নাকি ওভাবে একটু বলার জন্য? যেটা গুজার গিয়া আমাকে রিটলিলি একা যদি এখন প্রপোজ করে আপনিও তো মনে মনে রাগ করতে পারেন, হয়তো বা আপনাকে বেঁধে দিয়েছে একটা চেয়ার। তাহলে তো আরো অনেক লম্বা সারি আছে, উনি যাদের সাথে কাজ করেছেন সবাই সেই কথাটি বলবে। আচ্ছা, যদি এই প্রশ্নটি করি আপনাকে, যখন রোমান্টিক ডায়লগগুলো দিতে হয় কি কি ভাবনা মাথার মধ্যে ঘুরতে থাকে? অপুর খুব পজিটিভ জায়গা ছিল আমার ক্ষেত্রে। অপু ইজ এ বিগ স্টার ইন ফিল্ম। অপু যখন আমার সঙ্গে ফার্স্ট আমি অপুর সঙ্গে দাঁড়িয়েছি, তখন অপু যেই ওয়ার্ম রিসিভ করেছে যে ইয়েস আমার কো আর্টিস্ট, আমার হিরো, এই যে রিসিভেন্সের জায়গাগুলো মানুষকে, তখন তুমি অটোমেটেড যে কোনো আমি তোমাকে ভালোবাসি এটা ওখান থেকেই আসবে। অপু, এভাবে যদি আপনি হেসে উড়িয়ে দেন একজন ভালোবাসার কথা আমাদের বলছে। একটা হোলির গান আছে, হোলির গানে ভাইয়াকে বলা হয়েছে, আমরা তো খুব আমি তো খুব এক্সাইটেড। হোলির গানটা তো মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা যদি পুরো মাস হতো, বিকজ এত এনজয় করতাম, প্রায় 50-60টা ছেলে মেয়ে ছিল। আর সুন্দর সকালে গান। এসে মেকআপ থেকে আপনি এই স্টিলটা নিয়ে এসে তো মানে এখানে কোথায়- কালো ছিল, এখানে নীল ছিল, এখানে এখানে হলুদ। হলুদ ছিল, এটাকে ম্যাচ করবো। আগে বসে বসে মেকআপ দিন মানে কালারটা ভরে নিতাম। আচ্ছা, তো সামহাও আমি ভেবেছি যে মিলন ভাই এটাতে এন্ট্রি করবে। ওমা পরে দেখুন হোলির মধ্যে এসে আর কি ওনার ফাইট শুরু করে দিবে। তো আমি কই এই কি ভাই আমার সাথে একবারও প্রেমের ডায়লগ দিল না, বাট আজকে ভালো না, একটা কথা বলেন। কিন্তু তুমি ভুলে গেছো এখন, সেটা হচ্ছে ওই গানটার শেষে তোমার সঙ্গে আমার একটা ধাক্কার সিকোয়েন্স আছে। ও এবং আমাকে রং দিয়ে দেয়। হয়েছে কি যে ওই হোলির গান যখন চলছিল, আমি তোকে ভালোবাসি আসলে, তো আমি ওর জন্যে রং নেই। ও তখন খুব আনন্দে দৌড়তে থাকে এবং পিছন ফিরে তাকিয়ে আমার সঙ্গে তার একটা ক্ল্যাশ হয়। আচ্ছা, এই সময় আমার তো ভালোবাসার মানুষকে পেয়েছি আমি, তখন ওকে রাঙিয়ে দেই। সিনেমার শুটিং এ অনেকটা সময় দেখা যায় যে শর্ট চলছে, ফাঁকে একটু অবসর পাওয়া গেল, ওই অবসর সময়টা কি করেন? তো আমরা যদি বাইরে যখন যাই, আউটডোর শুট করতে যখন যাই, তখন ডেফিনেটলি আমাদের খাবারের সময়টা আমরা একসঙ্গে যখন খাই বসে, আচ্ছা, হ্যাঁ হয়, আড্ডাটা হয়। এটা অ্যাকচুয়ালি পিওর বাংলা সিনেমা যাকে বলে। এই যে আমাদের ম্যাক্সিমাম একটা কথা এখন দেখি খুব হচ্ছে যৌথ, আমাদের একমাত্র রাজনীতি সিনেমাটা পুরো বাংলাদেশি সিনেমা। ইনফ্যাক্ট এখন যে সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে এটাই একমাত্র পিওর বাংলা সিনেমা। ইনফ্যাক্ট এটা একটা মৌলিক গল্প। মিলন ভাই আমি আমাদের প্রথম কাস্ট, মিলন ভাই সাকিব আমরা তিনজন একটা প্রথম কাস্ট, সবকিছু মিলে এই সিনেমাটা একদমই নতুন। তবে এই সিনেমার ক্ষেত্রে বিহাইন্ড দ্য সিন যেটা আমার হয়েছে বেশি, খুব বেশি মেকআপ ঠিক করতাম আমি। দুইটা হিরো, আচ্ছা, ডেফিনেটলি তো ঠিক আছে সাকিব হয়তো বা সে আমার হাজবেন্ড হোয়াটএভার, বাট স্ক্রিনে তো সে আমার হিরো, তাকাতে হবে, তো এই জন্য বেশি আমি করতাম কি মেকআপ ঠিক করতাম। এবার না বললেই না, এবার এই সিনেমাটা করতে গিয়ে আমি দুজন বড় স্টারের সঙ্গে কাজ করেছি। একজন সাকিব খান সুপারস্টার বাংলাদেশের, একজন অপু বিশ্বাস। না প্লিজ এই কথাটা বলবেন না। কাজ করতে গিয়ে যেটা হয়েছে, সাকিব ভাই কি করতো এটা খুব ইন্টারেস্টিং ছিল। সাকিব ভাই আমি যখন গানের সিন করছি, আমি যখন গান নাচতেছিলাম, সাকিব এসে দাঁড়ায় আছে। আমি সাকিব প্লিজ তুমি যাও, বলছে না আমি এই প্রথম তুমি আমার সাথে কাজ করছো, সো আমি দেখতে চাই তোমার নাচ। সাকিব দাঁড়িয়ে থাকতো। বাহ, এটা কিন্তু এক ধরনের ইন্সপিরেশন, অ্যাবসলিউটলি ইন্সপায়ার্ড করতো কিন্তু আমাকেও। ফাইট করতে গেছি, সাকিব দাঁড়ায় আছে। আমি বললাম সাকিবে কেন? বলে আমার সঙ্গে তোমার ফাইট করতে হবে, সুতরাং আমি দেখবো তোমার ফাইটের। তো এটা কিন্তু সাকিব ভাইয়ের কাছ থেকে আমি পেয়েছি যে ওনার মতো সুপারস্টার্স মেকআপ রুম থেকে বেরিয়ে সেটে এসে দাঁড়িয়ে থাকবে শুধু আমাকে এইটা দেখার জন্য। এটা এ পর্যন্ত কোনো অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে ঘটেছে কিনা আমি জানি না। আই ওয়াজ ভেরি ইন্সপায়ার্ড বাই হেম।
যার কারণে কিন্তু আজকে অপু যে লেভেলের প্রথম অপুর সঙ্গে ফিল্ম করেছি, ও যদি একটু তার ফেসটা বা একটু চেহারাটার মধ্যে আমি যদি দেখতাম যে একটু গম্ভীর, আমার সঙ্গে কিন্তু তার সিঙ্ক হতো না। নিশ্চয়ই না। সেখানে ও আমাকে হেল্প করেছে, সাকিব ভাই ওখানে হেল্প করেছে, যার জন্য একটি ভালো সিনেমা তৈরি হয়েছে এখানে। রাজনীতি ব্যক্তিগতভাবে আমি খুব বিশ্বাস করি, রাজনীতি ছবিটার বাংলাদেশের ছবি, একটা মৌলিক গল্প। আমরা আমাদের হাইয়েস্ট লেভেলের পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি দর্শকের জন্য, কারণ আমি নিজের কানেই এই দর্শকদের গুঞ্জন শুনি, দর্শকের হাহাকার শুনি যে ভালো গল্পের সিনেমা আমরা পাই না, ভালো অভিনয়ের সিনেমা পাই না, ভালো মেকিংয়ের সিনেমা পাই না, যেটা আমরা ঈদে আমার এই দর্শককে উপহার দিলাম। আপনারা সিনেমা হলে যারা এখনো যাননি, যান, দেখে আসুন, বেরিয়ে এসে আমাকে খুঁজবেন, অপুকে খুঁজবেন, সাকিব ভাইকে খুঁজবেন যে ইয়েস আমরা পেয়েছি। একটা কথা বলতেই পারি যে এবার ঈদের সালামি রাজনীতির টিকিট ছাড়া আর কি। এক্স্যাক্টলি, খুব ভালো কথা বলেছো, ঈদের সালামি রাজনীতি টিকিট ছাড়া আর কি। কারণ কি আমরা যদি সবাই একত্রে হয়ে বাংলা সিনেমার মানে বাংলা সিনেমা দ্যাট মিনস আমি বলছি না, বাংলাদেশের তো একটা কৃষ্টি কালচার, সিনেমার মধ্যে থেকে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষের নিজেদের দেশের কালচারকে দেখতে পারি। তো আমরা যদি নিজের কালচারের মধ্যেই না থাকি তাহলে আমাদের ব্যক্তিত্বটা কোথায়? সো ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা দর্শকের উচিত যে আমরা সবাই মিলে মিশে আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচাই, আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখি, তাহলে আমরা আমাদের কৃষ্টি কালচারকে আমরা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবো। ডেফিনেটলি। নিশ্চয়ই। দুজনকে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল রাজনীতির জন্য এবং ভবিষ্যতে যে চলচ্চিত্রগুলো আসবে সেগুলোর জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ প্রান্তে এখন বিদায় নেবার পালা। বিদায় নিতে তো ইচ্ছে করছে না, কারণ আমার আরো অনেক প্রশ্ন ছিল আমার অতিথিদের কাছে, কিন্তু কি করার, সময়ের কাছে হার মানতেই হয় আমাদের। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কিন্তু আবারও নিশ্চয়ই দেখা হয়ে যাবে কোনো না কোনো সময় এই চ্যানেলে। আর সবাই ভালো থাকুন, ঈদের আনন্দকে আরো দ্বিগুণ করার জন্য এনটিভির সাথেই থাকুন। শুভেচ্ছা রইল সবার জন্য।